আমরা এখন রোড টু রাসেলমেনিয়ায় আছি। এলিমিনেশন চেম্বার শেষ হয়ে গেছে, তার মানে নেক্সট স্টপ হচ্ছে রাসেলমেনিয়া। এর মাঝখানে আর কোনো ঝামেলা নেই। ডাব্লিউডাব্লিউইর এখন মেন ফোকাস থাকার কথা রাসেলমেনিয়ার দিকেই। কিন্তু এই বছরের রাসেলমেনিয়াকে নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে ডাব্লিউডাব্লিউই। প্রথমত তাদের টিকিট সেলিং তারা যেইভাবে এক্সপেক্ট করেছিল সেইভাবে হচ্ছে না। তাছাড়াও রাসেলমেনিয়ার বহু প্ল্যান্সকে বারবার চেঞ্জ করা হচ্ছে। ব্যাকস্টেজ থেকে খবর আসছে যে ট্রিপল এইচ বারবার রাসেলমেনিয়ার প্ল্যানগুলোকে চেঞ্জ করছে। একবার একটা প্ল্যান করছে তো পরের মুহূর্তে সেটাকে ফেলে দিয়ে নতুন প্ল্যান করছে। তো এই জন্য ব্যাকস্টেজে অনেক অনেক প্রবলেমের সম্মুখীন হচ্ছে। তো এই সব কথাকে মাথায় রেখে আমার মনে হলো যে আমি যদি এই জায়গায় থাকতাম বা আমি যদি ট্রিপল এইচের জায়গায় থাকতাম, তাহলে এই সময় দাঁড়িয়ে আমি রাসেলমেনিয়াকে কীভাবে ঠিক করতাম বা কীভাবে ফিক্স করতাম। আর এর থেকে আমার মাথায় আরেকটা কথা এলো যে এই চ্যানেলে এখন একটা ভিডিও পেন্ডিং পড়ে আছে, সেটা হচ্ছে রাসেলমেনিয়া 42 এর ম্যাচ কার্ড প্রেডিকশনস। তো আমি ভাবলাম এটাই তো সময়, কারণ এখন নয় তো আর কখন। এখনও আমরা জানি না যে রাসেলমেনিয়ায় ঠিক কী কী ম্যাচ হতে চলেছে, দু একটা ম্যাচ বাদে। তো সেইগুলো তো থাকবেই, কিন্তু সেটা ছাড়াও আমি আরও কিছু ম্যাচকে প্রেডিক্ট করতে চলেছি, বা বলা যেতে পারে আমি আমার মতো করে কিছু ম্যাচকে বুক করতে চলেছি, যেটা থেকে আমার মনে হয় এই বছরের রাসেলমেনিয়াকে ফিক্স করা যেতে পারে বা ঠিক করা যেতে পারে। আর এই বছরের রাসেলমেনিয়াকে একটা বড় রাসেলমেনিয়া বানানো যেতে পারে। তো এই ভিডিওতে আমি সেটাই করতে চলেছি। বিশেষ করে এই ভিডিওতে তো আমি রাসেলমেনিয়া নাইট ওয়ানকে পুরো প্রিডিক্ট করতে চলেছি। আমি টোটাল এই বছরের রাসেলমেনিয়ার জন্য 16খানা ম্যাচকে রেখেছি, যার মধ্যে প্রত্যেকটা নাইটে আমি 8টা করে ম্যাচকে রেখেছি, মানে নাইট ওয়ানে 8টা ম্যাচ, নাইট টুতে 8টা ম্যাচ। তো এই ভিডিওতে আমি কথা বলবো সেই নাইট ওয়ানের 8টা ম্যাচের, যে আমি নাইট ওয়ানের জন্য কোন 8টা ম্যাচকে রেখেছি ফর রাসেলমেনিয়া 42। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। কিন্তু আরেকটা কথা বলে রাখি, এই ভিডিওতে আমি একটা ছোটো লাইক এমও রাখছি, যেটা হচ্ছে 500 লাইকের। তোমরা যদি এই ভিডিওটায় 500 লাইক করে দাও, যত তাড়াতাড়ি তোমরা 500 লাইক কমপ্লিট করবে, রাসেলমেনিয়া 42 এর নাইট 2 এর প্রেডিকশনও তত তাড়াতাড়ি এই চ্যানেলে চলে আসবে। আর তার সাথে তোমরা জানো কি করতে হবে, চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। কারণ ওই যে উপরে সাবস্ক্রাইবার্স কাউন্ট দেখতে পাচ্ছ, আমরা রাসেলমেনিয়ার আগে এটাকে 20,000 অবধি নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো তোমাদের হাতেই আছে। তো তোমাদের যদি আমার কাজ ভালো লেগে থাকে, ভিডিও ভালো লেগে থাকে, তো ভিডিওটাতে লাইক তো করবি, তার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করবে। আর পারলে আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে তোমরা ফলোও করতে পারো, যার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে। তো আর বেশি সময় নষ্ট না করে রাসেলমেনিয়া 42 এর নাইট ওয়ানকে প্রেডিক্ট করা শুরু করা যাক, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. ফার্স্ট ম্যাচ যেটা আমি রাসেলমেনিয়ায় রাখতে চলেছি, যেটা রাসেলমেনিয়ার ওপেনারও হতে চলেছে, সেটা হচ্ছে রিয়া রিপ্লি ভার্সেস জেড কার্গিলের ম্যাচ ফর ডাব্লিউডাব্লিউই ওমেন্স চ্যাম্পিয়নশিপ। এবার এই ম্যাচটা আমার প্রেডিক্ট করার কিছু ছিল না, এটা তো অলরেডি ডাব্লিউডাব্লিউই অ্যানাউন্স করে দিয়েছে। রিয়া রিপ্লি এই বছর এলিমিনেশন চেম্বার জিতে জেড কার্গিলকে ফেস করতে চলেছে অ্যাট রাসেলমেনিয়া ফর ডাব্লিউডাব্লিউই ওমেন্স চ্যাম্পিয়নশিপ। কিন্তু এই ম্যাচটাকে আমি সবার প্রথমে কেন রেখেছি? প্রথম কথা হচ্ছে, অনেকেই এখন ওমেন্স মেন ইভেন্ট নিয়ে আর কি দাবি তুলছিল যে ওমেন্সদেরও মেন ইভেন্ট করা উচিত। কিন্তু আমার মনে হয় এই বছরের জন্য যে দুটো ওমেন্স চ্যাম্পিয়নশিপের ম্যাচ ডাব্লিউডাব্লিউই রেখেছে, কোনোটাই মেন ইভেন্ট করার মতো ম্যাচ তো নয়। হ্যাঁ, একবারের জন্য আমরা লিভ মর্গান ভার্সেস স্টেফিনি ফ্যাকারের ম্যাচটাকে তবু বলতে পারি যে করলে করতে পারে মেন ইভেন্ট। কিন্তু আমার তবু মনে হয় যে মেন ইভেন্টের জন্য আরও বড় ম্যাচ ডাব্লিউডাব্লিউই রাখতে চলেছে। কী ম্যাচ সেটা নিয়েও তো আলোচনা হবেই। তো তাই আমার মনে হয় যে মেন ইভেন্ট না হতে পারলেও একটা কোনো ওমেন্স ম্যাচ এই বছরের রাসেলমেনিয়াকে শুরু তো করতেই পারে। তো সেই কারণে আমার মনে হচ্ছে রিয়া রিপ্লি ভার্সেস জেড কার্গিলের ম্যাচ পারফেক্ট ম্যাচ হতে চলেছে, যেটা কিনা এই বছরের রাসেলমেনিয়াকে শুরু করতে পারে। প্রথম কথা, তাদের মধ্যে যে ফিউডটা চলছে সেটা অনেকটা পার্সোনাল হয়ে গেছে। তারা টুইটার আর সোশ্যাল মিডিয়া একে অপরের এগেনস্টে যেসব কথাবার্তা বলেছে, বিশেষ করে জেড কার্গিল রিয়া রিপ্লির এগেনস্টে যেসব কথা বলেছে, সেটা তাদের ফিউডটাকে আরও বেশি পার্সোনাল বানিয়ে দিয়েছে। তো কন্ট্রোভার্সি আছে, পার্সোনাল ফিউড আছে, এমনকি এই ম্যাচে টাইটেল চেঞ্জ হওয়ারও পসিবিলিটি আছে। আর এমনিও জেড কার্গিল ভার্সেস রিয়া রিপ্লি দুজনই ওমেন্স ডিভিশনে বলা যেতে পারে পাওয়ার হাউস টাইপের সুপারস্টার। তো সেদিক থেকে দেখতে গেলে ম্যাচটাও সলিড হতে চলেছে। তো আমার মনে হয় সেই কারণে এই ম্যাচটা এই বছরের রাসেলমেনিয়াকে শুরু করতে পারে। তাই আমি ফার্স্ট ম্যাচই রেখেছি রিয়া রিপ্লি ভার্সেস জেড কার্গিলের ম্যাচ ফর ডাব্লিউডাব্লিউ ওমেন্স চ্যাম্পিয়নশিপ। কিন্তু রিয়া রিপ্লি আর জেড কার্গিলের ম্যাচ শেষ হওয়ার পর এবার এটা রাসেলমেনিয়ার জন্য ভালো মোমেন্টও তো দিতে হবে। সেই কারণে আমার মনে হয় এবার একটা ইলেকট্রিক্যাল হাই এনার্জেটিক ম্যাচ চাই। তো সেই কারণে নেক্সট আমি যে ম্যাচটাকে রেখেছি সেই ম্যাচটা হলো ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের জন্য একটা 7-ওয়ে ল্যাডার ম্যাচ। তো এই ম্যাচে ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ উপরে টাঙানো থাকবে, আর ল্যাডার চড়ে বা মই চড়ে সেটাকে পারতে হবে। আর এই ম্যাচে যেহেতু ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ ম্যাচ, তাই কার্মেলো হেইস তো থাকবেই, কারণ সেই তার চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করবে। কিন্তু তার এগেনস্টে যারা যারা থাকবে তারা হলো ইলিয়া ড্র্যাগেনোভ, অ্যালিস্টার ব্ল্যাক, ড্যামিয়ান প্রিস্ট, দ্য মেজ, কিট উইলসন অ্যান্ড ম্যাট কার্ডোনা। তো
আমার মনে হয় এই কয়েকজন সুপারস্টার মিলে এই ল্যাডার ম্যাচটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যেতে পারে, যেখানে কিট উইলসনের কমেডি থাকবে, ম্যাট কার্ডোনার হার্ডকোর অ্যাকশন থাকবে, ইলিয়া ড্রাগেনোভ আর কার্মেলো হেইসের রেসলিং ক্লাসিক থাকবে, তাছাড়া অ্যালিস্টার ব্ল্যাক ড্যামিয়ান প্রিস্টের যে ফিউড চলেছিল এই বছরের শুরুর দিকে সেটারও একটা ফ্ল্যাশব্যাক আমরা পাবো। তার সাথে সাথে মিজ নিজের তর্কা অ্যাড করবে এই ম্যাচে। তো আমার মনে হয় এটা একটা দুর্দান্ত ম্যাচ হতে পারে, যেখানে সব রকম ফ্লেভার থাকবে, আর বিশেষ করে যেহেতু এটা একটা ল্যাডার ম্যাচ হতে চলেছে, তো আমার মনে হয় সেটাও এই ম্যাচটাকে একটা আলাদাই মাত্রা প্রদান করবে। তো সেই কারণে আমার মনে হয় এখান থেকে আমরা বিভিন্ন ধরনের রাসেলমেনিয়া মোমেন্ট দেখতে পেতে পারি, ল্যাডারের উপর থেকে বিভিন্ন স্পট দেখতে পেতে পারি, এখানে আমরা নতুন চ্যাম্পিয়নও পেয়ে যেতে পারি। এই ম্যাচে আমরা সব রকম ফ্লেভার পেতে পারি বলে আমার মনে হয় এই ম্যাচটা রাসেলমেনিয়াকে একটা আলাদা লেভেলে নিয়ে যেতে চলেছে। তো সেই কারণে সেকেন্ডেই আমি এই ম্যাচটাকে রেখে দিয়েছি, আর আমার মনে হয় এই ম্যাচটাকেও ডাব্লিউডাব্লিউ রাসেলমেনিয়ার জন্য কনসিডার করতে পারে। থার্ড আমি যে ম্যাচটাকে রেখেছি সেই ম্যাচটাকেও ডাব্লিউডাব্লিউ এখন অফিসিয়াল তো করেনি, কিন্তু খুব তাড়াতাড়ি হয়তো করে দেবে। আর এই ম্যাচটা শুধু ডাব্লিউডাব্লিউতে না, এই ম্যাচটা আমরা মেক্সিকোতেও দেখতে চলেছি, যেটা হলো এল গ্র্যান্ডে আমেরিকানো ভার্সেস অরিজিনাল এল গ্র্যান্ডে আমেরিকানোর ম্যাচ, যেটা সম্ভবত হতে পারে একটা মার্কস ভার্সেস মার্কস ম্যাচ। তার কারণ হচ্ছে এই ম্যাচে যে হারবে তার মুখোশ তো অবশেষে খোলা উচিত, আর আমাদের এটাও দেখা উচিত যে অ্যাকচুয়ালি এল গ্র্যান্ডে আমেরিকানোর মুখোশের আড়ালে কে লুকিয়ে আছে, কোনটা চ্যাড গেবিল, কোনটা লুডউইগ কাইজার, সে তো আমরা জানি, কিন্তু তবু যতদিন না মুখোশটা খুলছে তাদের মুখ থেকে ততক্ষণ আমরা কনফার্ম হতে পারবো না। তো সেই কারণে আমার মনে হয় এটা একটা পারফেক্ট ম্যাচ হতে চলেছে রাসেলমেনিয়ার জন্য। তাদের স্টোরি লাইনও চলছে, আর তাদের স্টোরি লাইনের একটা ভালো ব্যাপার হচ্ছে আমেরিকাতে অরিজিনাল এল গ্র্যান্ডে আমেরিকানো হচ্ছে ফেস, আর নকল এল গ্র্যান্ডে আমেরিকানো হচ্ছে হিল। কিন্তু মেক্সিকোতে ঠিক তার উল্টো, মেক্সিকোতে নকল এল গ্র্যান্ডে আমেরিকানো মানে লুডউইগ কাইজার সে হচ্ছে একটা ফেস সুপারস্টার, আর আমাদের অরিজিনাল এল গ্র্যান্ডে আমেরিকানো মানে চ্যাড গেবিল হচ্ছে একটা হিল সুপারস্টার। তো কার মুখোশ খুলবে সেটা সত্যি ডাব্লিউডাব্লিউকে একটু ভেবেচিন্তে খুলতে হবে, কারণ যদি চ্যাড গেবিলের মুখোশ খুলে যায় তাহলে আমেরিকাতে এই গল্পটা পুরোপুরি শেষ হয়ে যাবে, আর যদি ওই দিক থেকে লুডউইগ কাইজারের মুখোশ খুলে যায় তাহলে হয়তো মেক্সিকোতে এই স্টোরি লাইনটা আর বেশি হাইপ পাবে না। তো এই দিকে ডাব্লিউডাব্লিউকে মাথা খাটাতে হবে। তো আমার মনে হয় এই ডিসিশনটা ডাব্লিউডাব্লিউর হাতেই আপাতত ছেড়ে দেওয়া ভালো, কিন্তু ম্যাচটা তো আমরা রাসেলমেনিয়া দেখতে চলেছি। তো সেই কারণে আমি 3 নম্বর ম্যাচ রেখেছি এল গ্র্যান্ডে আমেরিকানো ভার্সেস অরিজিনাল এল গ্র্যান্ডে আমেরিকানোর ম্যাচ, যেটা হতে চলেছে একটা মার্কস ভার্সেস মার্কস ম্যাচ অ্যাট রাসেলমেনিয়া 42। 4 নম্বরে আমি রেখেছি ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হলো এজে লি। এবার আমি জানি তোমরা ভাবছো তার মানে আমি এজে লি ভার্সেস বেকি লিঞ্চের ম্যাচই হয়তো রেখেছি, কিন্তু না, আমি শুধুমাত্র এজে লি ভার্সেস বেকি লিঞ্চের ম্যাচ রাখিনি। অবশ্যই এই ম্যাচে বেকি লিঞ্চ আছে, কারণ বেকি লিঞ্চ তো এজে লির পেছনে এত সহজে ছাড়বে না। কিন্তু আমার মনে হয় যেহেতু অলরেডি আমরা এজে লি ভার্সেস বেকি লিঞ্চের ম্যাচ দেখে ফেলেছি, তাই এই ম্যাচে এবার ডাব্লিউডাব্লিউ একটু নতুন টুইস্ট আনতে পারে, যেখানে এই ম্যাচে আমার মনে হয় ডাব্লিউডাব্লিউ আরও কয়েকজন ফিমেল সুপারস্টারকে অ্যাড করে এটাকে একটা মাল্টি-পার্সন ম্যাচ বানাতে পারে, সম্ভবত একটা ফেটাল 4-ওয়ে ম্যাচ বানাতে পারে। তাই আমি এই ম্যাচটা যেইভাবে বুক করেছি সেটা হলো এজে লি ভার্সেস বেকি লিঞ্চ ভার্সেস ইও স্কাই ভার্সেস ন্যাটির মধ্যে একটা ফেটাল 4-ওয়ে ম্যাচ ফর ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ। এবার ইও স্কাই এই ম্যাচে কী করে আসবে? আমার মনে হয় এই ম্যাচের জন্য কোনো নাম্বার 1 কন্টেন্ডারশিপ বা কোনো টুর্নামেন্ট হবে, আর সেটা জিতে ইও স্কাই এই ম্যাচে অ্যাড হতে পারে। আর যেমন বললাম বেকি লিঞ্চ তো থাকবেই এজে লির এগেনস্টে, ন্যাটি কীভাবে অ্যাড হবে? তো ইদানিং ন্যাটির যে ক্যারেক্টারটা ডাব্লিউডাব্লিউ দেখাচ্ছে, একটা ডমিনেটিং ক্যারেক্টার যে কিনা ম্যাক্সিন ডুপ্রিকে একদম শেষ করে দিচ্ছে, ম্যাক্সিন ডুপ্রি তার সামনে কোনো চান্স পাচ্ছে না। তো এরকম একটা ডমিনেটিং ক্যারেক্টারকে দেখেও যদি ডাব্লিউডাব্লিউ থেকে রাসেলমেনিয়া ইউজ না করে, তাহলে আমি জানি না এই ক্যারেক্টারটাকে এইভাবে ডেভেলপ করার মানেটা কি। আর এমন তো না যে ন্যাটি কোনো নতুন সুপারস্টার, সে তো অলরেডি একজন পুরনো সুপারস্টার। তো তাকে যখন আবার ডাব্লিউডাব্লিউ নতুনভাবে তৈরি করতে চাইছে, তো তার পিছনে একটা কারণ তো নিশ্চয়ই থাকবে। আর আমার মনে হয় রাসেলমেনিয়া একটা স্পট তো মিনিমাম ন্যাটি ডিজার্ভ করেই করে। তো এই ম্যাচটা একটা পারফেক্ট স্পট হতে পারে, যেখানে আমরা ন্যাটি আর এজেলির মধ্যে কিছু নস্টালজিক মোমেন্টও দেখতে পাবো, কারণ তাদের মধ্যেও তো অলরেডি হিস্ট্রি আছে। তাছাড়া বেকি লিঞ্চ আর ইও স্কাইয়ের তর্কা এই ম্যাচে অ্যাড হয়ে যাবে। তো এটা একটা পারফেক্ট ম্যাচ হতে পারে রাসেলমেনিয়ার জন্য, বিশেষ করে ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য, যেটাই চ্যাম্পিয়নশিপের প্রেস্টিজটাকে অনেকটা বাড়িয়ে দিতে পারে। তো সেই কারণে আমি এই ফেটাল 4-ওয়ে ম্যাচটাকে রেখেছি ফর ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ অ্যাট রাসেলমেনিয়া 42। 5 নম্বরে আমি যে ম্যাচটাকে রেখেছি সেটা হলো ডমিনিক মিস্টেরিও ভার্সেস ফিন ব্যালারের ম্যাচ, বা বলা যেতে পারে ডিমন ফিন ব্যালারের ম্যাচ। এবার ডমিনিক আর ফিন ব্যালারের মধ্যে যে ফিউড বা স্টোরি লাইন এবার চলবে বা কন্টিনিউ হবে, সেটা তো আমরা এই উইকের র থেকেই বুঝে গেছি, যখন ফিন ব্যালারের কারণে বলা যেতে পারে ডমিনিক তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ হারিয়েছে, যেখানে ফিন ব্যালার ডমিনিককে চিটিং করতে দেয়নি। তো এবার আমরা বলতে পারি জাজমেন্টে ধীরে ধীরে ভাঙা শুরু হয়ে গেছে, আর রাসেলমেনিয়া আস্তে আস্তে জাজমেন্টে পুরোপুরি ভেঙে যেতে পারে। জাজমেন্টে না ভাঙলেও ফিন ব্যালার জাজমেন্টে থেকে আলাদা হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে ফিন ব্যালারের জন্য একটা অপোনেন্টই বেঁচে থাকছে, সেটা হচ্ছে ডমিনিক মিস্টেরিও। আর এই যে ডমিনিক ফিন ব্যালারের কারণে তার চ্যাম্পিয়নশিপ
চ্যাম্পিয়নশিপ হেরেছে, এর বদলা তো ডমিনিক অবশ্যই নিতে চাইবে। তো সেই কারণে সে ফিন বেলারকে লিমিট অবধি নিয়ে যেতে পারে। আর যদি একান্ত জাজমেন্টে না ভাঙে, শুধুমাত্র ফিন বেলার যদি জাজমেন্টে থেকে আলাদা হয়ে যায়, তাহলে আমরা দেখতে পেতে পারি জাজমেন্টের এগেনস্টে ফিন বেলার্স নাম্বারস গেমসও হেরে যাবে, যেখানে পুরো জাজমেন্টে মিলে ফিন বেলারকে ডমিনেট করতে পারে। তো সেইটাকে ওভারকাম করার জন্য যখন ডমিনিক একদম ফিন বেলারকে তার লিমিট অবধি নিয়ে যাবে, যেখানে ফিন বেলারের কাছে আর কিছু করার থাকবে না, তো তখন হয়তো আমরা দেখতে পেতে পারি ফিন বেলার নিজের ডিমনকে আনলিশ করবে, আর ডিমন ফিন বেলার রূপে এবার ডমিনিককে ফেস করতে আসবে অ্যাট রাসেলমেনিয়া। আর ডমিনিকও হয়তো সারপ্রাইজ হয়ে যাবে, কারণ ডমিনিক তো ফিন বেলারকে এক্সপেক্ট করেছিল, কিন্তু ফিন বেলারের জায়গায় রাসেলমেনিয়া বেরিয়ে আসতে পারে ডিমন ফিন বেলার। আর এটা ডমিনিকের জন্য সারপ্রাইজ হবে, আমাদের জন্য ভালো কথা হবে। ফিন বেলারের ডিমন ভার্সনটাকেও আমরা আবার ফিরে পেয়ে যাব, আর বলা যেতে পারে এর মাধ্যমে ফিন বেলারের ফেস টার্নও হয়ে যাবে। তো সব দিক থেকে এটা অবশ্যই একটা রাসেলমেনিয়া ম্যাচ কন্টেন্ডার হতে চলেছে। তো সেই কারণে 5 নম্বরে আমি এই ম্যাচটাকে রেখেছি। 6 নম্বরে আমি রেখেছি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপেরই ম্যাচ, যেখানে আমাদের কারেন্ট ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন, নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন পেন্টার এগেনস্টে আমি রেখেছি জিভন ইভেন্সকে। এবার এই ম্যাচটার পেছনে সত্যি বলছি আমি সেরকম কোনো লজিক খাটাইনি। আমার মনে হচ্ছে যেহেতু জিভন ইভেন্সকে ডাব্লিউডাব্লিউ একটা নেক্সট লেভেলেরই সুপারস্টারের মতো বিল্ড করতে চাইছে, তার মধ্যে অ্যাজিলিটি আছে, সে খুব লাফালাফি করতে পারে, আর তাকে ডাব্লিউডাব্লিউ তাদের ফিউচার হিসেবে কনসিডার করছে। এবার জিভন ইভেন্স তো আর মানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য রেসেলমেনিয়ায় কোনো সুযোগ পাবে না, কিন্তু যদি জিভন ইভেন্সের ক্যারেক্টারটাকে একটু অন্য লেভেলে নিয়ে যেতে হয় ডাব্লিউডাব্লিউ, তাহলে অবশ্যই তাকে মিড কার্ড চ্যাম্পিয়নশিপের জন্য ডাব্লিউডাব্লিউ সুযোগ দিতে পারে। এবার হ্যাঁ, পেন্টা ভার্সেস জিভন ইভেন্সের ম্যাচে একটা যেটা মাইনাস পয়েন্ট হতে চলেছে, সেটা হচ্ছে এটা একটা ফেস ভার্সেস ফেস ম্যাচ হতে চলেছে, কারণ জীবন ইভেন্সও ফেস সুপারস্টার, পেন্টাও ফেস সুপারস্টার। কিন্তু তবু যদি আমরা একটা রেসলিং ক্লাসিক দেখতে চাই বা একটা সুন্দর রেসলিং ম্যাচ দেখতে চাই, অবশ্যই পেন্টা আর জীবন ইভেন্স আমাদেরকে সেটা উপহার দিতে পারে। এবার ডাব্লিউডাব্লিউ চাইলে এটাকেও একটা মাল্টিপার্সন ম্যাচ বানাতেই পারে, কিন্তু আমি যেহেতু এখানে আমার বুকিং করছি, তাই আমার মনে হয় এই ম্যাচ আর বাকি কাউকে অ্যাড করার কোনো দরকার নেই। এই ম্যাচটা পুরোপুরি পেন্টা আর জীবন ইভেন্সের উপরই ছেড়ে দেওয়া উচিত, আর এরা এই ম্যাচটাকে একটা অসাধারণ ম্যাচ অবশ্যই বানিয়ে দিতে পারে, সেই ক্ষমতা তারা রাখে। তো সেই কারণে আমি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য এই বছরের রেসেলমেনিয়ায় পেন্টা ভার্সেস জিভন ইভেন্সের ম্যাচকেই রেখেছি। নেক্সট ম্যাচ আমি রেখেছি ফর ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ, যেখানে আমাদের কারেন্ট ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়ন্স দি উসোস তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করতে চলেছে একটা 3-ওয়ে ট্যাগ টিম ম্যাচে, যেখানে তাদের দুজন অপোনেন্ট হলো, একটা দ্য ভিশন মানে অস্টিন থিওরি অ্যান্ড লোগান পল, আর আরেকটা অপোনেন্ট হলো LA নাইট অ্যান্ড ব্যাড বানির টিম। এবার তোমরা হয়তো একটু আশ্চর্য হচ্ছে যে ব্যাড বানি আর LA নাইটের টিম কোথা থেকে তৈরি হয়ে গেল। তো দেখো, প্রথম কথা আমার মনে হয় না যে LA নাইট ভার্সেস ব্রক লেসনারের ম্যাচের দিকে ডাব্লিউডাব্লিউ রেসেলমেনিয়ায় যাবে। তো LA নাইটকে একটা ভালো স্পট তো দিতেই হতো। LA নাইটের ফিউড বা স্টোরি লাইন এতদিন ভিশনের এগেনস্টে চলেছে, সেটাও শেষ হওয়া দরকার। রেসেলমেনিয়া মনে হয় আমার সেটার জন্য একটা ভালো স্পট হতে চলেছে। এবার উসোস তো এখন আমাদের কারেন্ট ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়ন্স, তার এগেনস্টে ভিশনের লোগান পল আর অস্টিন থিওরি তো অবশ্যই দাঁড়াবে, কারণ তাদের মধ্যে আমরা ফিউড অলরেডি শুরু হতে দেখতে পেয়ে গেছি এই উইকের রতে। কিন্তু LA নাইটও যদি ভিশনের এগেনস্টে দাঁড়াতে চায়, তাহলে তারও একটা ট্যাগ টিম পার্টনার চাই, কারণ একা তো সে কোনো ট্যাগ টিম ম্যাচে নামতে পারে না। এবার যেহেতু এই ম্যাচে LA নাইটের গল্প চলছে ভিশনের এগেনস্টে, তাই তার মেন টার্গেট থাকবে এখানে ভিশন, কিন্তু যেহেতু উসোসদের সাথে তারা একটা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের অপরচুনিটি পাচ্ছে, তো সে সেটাকেও নিতে চাইবে। আর যেহেতু রেসেলমেনিয়াতে আমরা একটা না একটা সেলিব্রিটি ম্যাচ তো দেখতে পেয়েই থাকি, তো এক্ষেত্রে LA নাইটের সারপ্রাইজ ট্যাগ টিম পার্টনার হিসেবে বেরিয়ে আসতে পারে ব্যাড বানি। এর ফলে কি হবে? এর ফলে আমরা ব্যাড বানি ভার্সেস লোগান পলের যে সেলিব্রিটি ভার্সেস সেলিব্রিটি ম্যাচটার একটা রিউমার শুনছিলাম, সেটাও একদিক থেকে কমপ্লিট হয়ে যাবে, যেখানে তাদেরকে সিঙ্গেল সুপারস্টার হিসেবে কম্পিট করতে হবে না, কিন্তু ব্যাড বানি একটা ট্যাগ টিম ম্যাচে কম্পিট করতেই পড়ে। এর ফলে ব্যাড বানিকে বেশি নিজের মানে বডিকে রিক্সেও ফেলতে হবে না, মানে তার চোট লাগারও ভয় কম থাকবে, সেটা ট্যাগ টিম ম্যাচেও কম্পিট করে নেবে। LA নাইটও বলা যেতে পারে রেসেলমেনিয়ায় একটা ভালো স্পট পেয়ে যাবে, যেখানে সে একজন সেলিব্রিটির সাথে একটা ট্যাগ টিমে আসতে পারছে, নাম করা সেলিব্রিটি। ব্যাড বানি লোগান পলের মধ্যেও আমরা মোমেন্ট পেয়ে যাবো। তাছাড়া উসোসরা তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ডিফেন্ডও করে নেবে। এর ফলে LA নাইটের ভিশনের সাথে যে গল্প, সেটাও রেসেলমেনিয়ায় গিয়ে শেষ হতে পারে। উসোসরাও তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করে নিতে পারে বা হেরেও যেতে পারে। তো সব কিছুই এই ম্যাচে এরকম তর্কা থাকবে। তো সেই কারণে আমার মনে হয় এই একটা 3-ওয়ে ট্যাগ টিম ম্যাচ ডাব্লিউডাব্লিউ অবশ্যই রেসেলমেনিয়ায় অ্যানাউন্স করতেই পারে। এবার অনেকেই আমি জানি যে তোমরা বলবে যে উসোস ভার্সেস দ্য হার্ডিজেরও তো একটা রিউমার চলছিল, দ্য হার্ডি বয়েজের, কিন্তু আমার মনে হয় এতটা ট্রিপল এইচ করবে না। আর এই মুহূর্তে একদম লাস্ট মোমেন্টে দ্য হার্ডি বয়েজকে এই গল্পে ট্রিপল এইচ ঢোকাবে বলে আমার মনে হয় না। হলে খুবই ভালো হতো, আর এখনও হওয়ার চান্স আছে অবশ্যই, কিন্তু এটা যেহেতু আমার বুকিং, আমি এই 3-ওয়ে ট্যাগ টিম ম্যাচটাকে রেখেছি অ্যাট রেসেলমেনিয়া 42 ফর ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ। আর ফাইনালি যদি 8 নম্বর ম্যাচের কথা বলা হয়, তো এইখানে আমি রেখেছি আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের ম্যাচ, যেখানে আমি এখনও ধরে নিয়েছি
যে আমাদের ড্রু ম্যাকেন্টায়ারই আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন থাকতে চলেছে। আমি ড্রু ম্যাকেন্টায়ারকেই অ্যাজ আ চ্যাম্পিয়ন নিয়ে চলছি, আর যেহেতু ড্রু ম্যাকেন্টায়ার আছে তাই তার চ্যালেঞ্জার হিসেবে র্যান্ডি অর্টন তো থাকবেই থাকবে, যেহেতু র্যান্ডি অর্টন এই বছর এলিমিনেশন চেম্বার জিতেছে। কিন্তু যেহেতু ড্রু ম্যাকেন্টায়ারের সাথে কোডি রোডসের গল্প এখনও শেষ হয়নি, আর আমার মনে হয় এই উইকে যে স্ম্যাকডাউনটা হতে চলেছে সেইখানেও তাদের মধ্যে গল্প পুরোপুরি শেষ হবে না, তাই সেই কোটা ধরে আর ট্রিপল এইচের কোটা ধরে কোডি রোডস অবশ্যই এই ম্যাচে থাকবে। আর কোডি রোডস যদি এই ম্যাচে অ্যাড হয়ে যায় তাহলে ঝামেলাটা যে বাঁধাবে ওই ম্যাচে, মানে কোডি রোডস ভার্সেস ড্রু ম্যাকেন্টায়ারের এই উইকের স্ম্যাকডাউনের ম্যাচের, তো আমার মনে হয় সেটা হতে চলেছে জেকব ফাটু। তো জেকব ফাটু এইভাবে এই ম্যাচে ইনভলভ হয়ে যাবে, আর যদি তাও পয়েন্ট না থাকে তখন ডাব্লিউডাব্লিউ আর একটা অ্যাঙ্গেল খেলতে পারে, যেখানে ডাব্লিউডাব্লিউ অবশেষে এটা রিভিল করবে যে জেকব ফাটুকে ব্যাক স্টেজে যে অ্যাটাক করেছিল সেটা না তো ছিল কোডি রোডস, না তো ছিল ড্রু ম্যাকেন্টায়ার, সেটা ছিল র্যান্ডি অর্টন। আর যেহেতু র্যান্ডি অর্টন জেকব ফাটুকে ব্যাক স্টেজে অ্যাটাক করে তার অপরচুনিটি নিয়ে নিয়েছিল, তাই জেকব ফাটু এবার এখান থেকে একটা অধিকার পাবে যে এই ম্যাচে নিজেকে অ্যাড করার, বা র্যান্ডি অর্টন যেটা এলিমিনেশন চেম্বার জিতে অপরচুনিটি পেয়েছে সেটা জেকব ফাটু এইভাবে অপরচুনিটি পাবে যে যেহেতু এলিমিনেশন চেম্বার উইনার র্যান্ডি অর্টনই তাকে ব্যাক স্টেজে একসময় অ্যাটাক করেছিল, তো সেই কারণে জেকব ফাটু অবশ্যই একটা চান্স ডিজার্ভ করে। তো এইভাবেই জেকব ফাটু এই ম্যাচে অ্যাড হয়ে যাবে। এর ফলে তোমরা বুঝতেই পারছো যে র্যান্ডি অর্টনেরও কোথাও না কোথাও একটা হিল টার্ন ডাব্লিউডাব্লিউ করিয়ে দেবে। আর কোডি রোডস তো অবশ্যই আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ ম্যাচে থাকবে, কারণ তার হাতে ট্রিপল এইচ কোটা আছে, আর তাছাড়াও সে পুরো সময়টা ধরেই এই স্টোরি লাইনে ইনভলভ ছিল। তো আমার মনে হয় যে এই মুহূর্তে কোডি রোডসকে বেকার বেকার চ্যাম্পিয়ন বানিয়ে তার উপর হেট আনার কোনো দরকার নেই। তার থেকে যারা যারা এই চ্যাম্পিয়নশিপ ম্যাচে স্টোরি লাইনে এতদিন ইনভলভ ছিল সবাইকে একটা ম্যাচে রাখুক, একটা ফেটাল 4-ওয়ে ম্যাচ বানাক, আর এই ম্যাচটাই আলটিমেটলি ডিসাইড করুক যে রাসেলমেনিয়া থেকে অ্যাজ আওয়ার আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হয়ে কে বেরাতে চলেছে। তো সেই কারণে আমি এই ফেটাল 4-ওয়ে ম্যাচটাকেই রাসেলমেনিয়া 42-এর নাইট 1-এর মেন ইভেন্ট হিসেবে রেখেছি। আর আমি যদি রাসেলমেনিয়া বুক করতাম আমি তো এদের গল্প এইভাবেই শেষ করতাম যে নে তোরা এতদিন ধরে স্টোরি লাইনে ইনভলভ ছিলিস, তোরা চারজনই এই ম্যাচে চলে যা, চারজনই নিজেদের অপরচুনিটি নিয়ে নে, এবার এখান থেকে যে চ্যাম্পিয়ন হয়ে বেরাবে সেই ফাইনাল উইনার, এরপর আমি আর কোনো ঝামেলা চাই না। তো সেই কারণেই আমার মতে এটাই রাসেলমেনিয়া 42-এর নাইট 1-এর পারফেক্ট মেন ইভেন্ট হতে চলেছে। তো এই ছিল সেই 8টা ম্যাচ যেটা আমি এই বছরের রাসেলমেনিয়া মানে রাসেলমেনিয়া 42-এর নাইট 1-এর জন্য রেখেছি। কিন্তু আমি জানি এখনও অনেক ম্যাচ বেঁচে আছে যেগুলো নিয়ে আমি রাসেলমেনিয়া 42-এর নাইট 2-এর প্রেডিকশন ভিডিওতে কথা বলবো। তো সেই ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই এই ভিডিওটাতে লাইক করে যেও, কারণ 500 লাইক কমপ্লিট হলেই সেই ভিডিওটাও তাড়াতাড়ি চলে আসবে। আর তার সাথে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো যে তোমরা আমার এই 8টা ম্যাচের সাথে একমত কিনা, তোমাদের এই 8টা ম্যাচ ভালো লাগছে কিনা, নাকি তোমাদের মাথায় অন্য কোনো ম্যাচ ঘুরছে যেটা তোমরা রাসেলমেনিয়ায় দেখতে চাও, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ফেসবুক আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে ভুলো না, ফেসবুকেও আমরা এখন অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র করতে চলেছি। আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, সম্ভবত রাসেলমেনিয়া 42-এর নাইট 2-এর প্রেডিকশনের সাথে, যদি 500 লাইকস কমপ্লিট হয়ে যায়। আর ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।